সদ্গুরু দৃষ্টিকোণ থেকে আত্মজ্ঞান বা এনলাইটেনমেন্ট এই ধারণাটা নিয়ে আজ আমরা কথা বলবো। বিষয়টা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, কারণ আধুনিক সময়ে মানুষ এই ব্যাপারগুলো নিয়ে আগের চেয়ে অনেক বেশি ভাবছে। চলুন এই রহস্যময় ধারণার গভীরে ডুব দেওয়া যাক আর এর আসল মানেটা বোঝার চেষ্টা করি। একটা সময় ছিল যখন এই প্রশ্নটা শুধু আধ্যাত্মিক সাধকদের মধ্যে ঘোরাফেরা করত, কিন্তু এখন আর ব্যাপারটা তেমন নেই। এখন এটা আমাদের সবার কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবাই জানতে চায়, বুঝতে চায় এর আসল অর্থটা আসলে কি। ভাবা যায়, ইন্টারনেটে শুধু এই শব্দটা লিখে খুঁজলেই প্রায় ১.৫ কোটি রেজাল্ট চলে আসে। এটা থেকেই বোঝা যায় যে এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে যেমন প্রচুর আগ্রহ আছে, ঠিক তেমনই আছে অসম্ভব বিভ্রান্তি। সমস্যাটা হলো শব্দটা এখন সবখানেই ব্যবহার হচ্ছে। মানে সাবান, শ্যাম্পু থেকে শুরু করে ধূপকাঠি পর্যন্ত সব কিছু বেচার জন্যেই যেন এই শব্দটা একটা ট্যাগ লাইন হয়ে গেছে। আর এর ফলে এর যে আসল গভীর অর্থ, সেটা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আচ্ছা, এসব তত্ত্বকথা থেকে বেরিয়ে এসে চলুন একটা বাস্তব মানবিক গল্পের মধ্যে দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। তাহলে হয়তো ব্যাপারটা আমাদের কাছে আরও পরিষ্কার হবে। এটা কিন্তু কোনো পুরনো দিনের ঋষির গল্প নয়, এটা আমাদেরই সময়ের এক আধুনিক মানুষের গল্প। এক ব্যবসায়ী, যিনি দুটো মিটিংয়ের মাঝে একটু সময় পেয়ে চামুণ্ডী পাহাড়ের একটা পাথরের উপর বসেছিলেন। আর ঠিক তখনই হঠাৎ করেই তার চেতনার জগৎটা যেন পুরোপুরি পাল্টে গেল। এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? সেটা হলো আমি বলে যে বোধটা, সেটারই বিলুপ্তি। সদ্গুরুর অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি কিভাবে নিজের অস্তিত্বের সীমানাটা ভেঙে যেতে পারে। তখন ব্যক্তি আর পরিবেশের মধ্যে আর কোনো পার্থক্যই থাকে না, সব এক হয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, এই ধরনের একটা অভিজ্ঞতা বোঝা আমাদের জন্য এত কঠিন কেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের যুক্তিবাদী মনের মধ্যেই। যে কোনো যুক্তিবাদী মানুষই তো এই প্রশ্নটা করবে, তাই না? যে একটা ঘটনা যদি সত্যি ঘটে থাকে, তাহলে সেটা এত অবাস্তব মনে হবে কেন? আমাদের মন এমন কিছু সহজে মেনে নিতে চায় না, যা তার পরিচিত জগতের নিয়মের বাইরে। আসলে সমস্যাটা আমাদের ইন্দ্রিয়ের। আমাদের চোখ, কান, নাক এগুলো তো সব বাইরের জিনিস বোঝার জন্য তৈরি, ভেতরের জগৎটাকে জানার জন্য নয়। তাই যে অভিজ্ঞতা ইন্দ্রিয়ের বাইরে, সেটা আমাদের যুক্তির কাছেও অধরা মনে হয়। এই দার্শনিক মাছের গল্পটা আমাদের অবস্থাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। আমরাও তো জীবনের মহাসাগরে এতটাই ডুবে আছি যে তাকে আলাদা করে দেখতেই পাই না। তাহলে উপায়টা কি? কিভাবে আমরা আমাদের এই দৃষ্টিকে, আমাদের উপলব্ধিকে ভেতরের দিকে ঘোরাতে পারি? যদি আমাদের যুক্তি আর ইন্দ্রিয়গুলোই এই পথের জন্য ঠিকঠাক যন্ত্র না হয়, তাহলে সঠিক রাস্তাটা কি? এখানেই যোগবিজ্ঞানের কথা আসে, যা আমাদের একটা নতুন দিশা দেখাতে পারে। যোগবিজ্ঞান বলে আমাদের ৪টে মূল দিক আছে: বুদ্ধি, আবেগ, শরীর আর শক্তি। আর এই ৪টিকে এক লাইনে আনার জন্য ৪টে পথও আছে। জ্ঞানযোগ হল বুদ্ধির পথ, ভক্তিযোগ আবেগের, কর্মযোগ শরীরের, আর ক্রিয়াযোগ হল ভেতরের শক্তিকে কাজে লাগানোর পথ। এই ৪টি পথের মেলবন্ধন যে কতটা জরুরি তা বোঝানোর জন্য ৪ যোগের একটা দারুণ গল্প বলা হয়। গল্পটা এটাই দেখায় যে আমাদের বুদ্ধি, আবেগ, শরীর আর শক্তি যখন একসঙ্গে কাজ করে, তখনই আসল পরিবর্তনটা সম্ভব হয়। এই পুরো যাত্রাপথে একজন গুরুর ভূমিকাটা কি? দেখুন, গুরু শব্দটার মানে কিন্তু খুব সহজ, যিনি অন্ধকার দূর করেন। তিনি কোনো সান্ত্বনা দিতে আসেন না, বরং অজ্ঞতার অন্ধকারটা সরিয়ে দেন, যাতে মানুষ নিজের আলোয় নিজের পথটা দেখতে পায়। আমরা সাধারণত কি ভাবি? গুরু মানে যিনি সান্ত্বনা দেবেন, মন ভালো করে দেবেন। কিন্তু একজন সত্যিকারের গুরুর কাজটা ঠিক তার উল্টো। তিনি আমাদের আরামের জগৎটাকে চ্যালেঞ্জ করেন, আমাদের সীমাবদ্ধতাগুলোকে ভেঙে দেন, যাতে আমরা আমাদের আসল সম্ভাবনায় পৌঁছাতে পারি। আচ্ছা, এবার আমরা এই আলোচনার একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে চলে এসেছি, আর সেটা হলো আমাদের তৈরি করা পরিচয়ের ঊর্ধ্বে ওঠা। সবচেয়ে বড় বাধাটা কি জানেন? যে জিনিসটা আমরা সারা জীবন ধরে এত কষ্ট করে তৈরি করি, আমাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, এটাই এক অদ্ভুত পরিহাস, তাই না? ভাবুন তো, আমাদের ব্যক্তিত্ব জিনিসটা কি? এটা তো আসলে বাইরের জগতের নানা প্রভাবের একটা যোগফল, অনেকটা একটা মুখোশের মতো। কিন্তু এই মুখোশের আড়ালে যে আসল জীবনটা আছে, সেটাই হলো উপস্থিতি।
যখন আমরা এই বানানো ব্যক্তিত্বটাকে একটু সরিয়ে রাখি তখনই সেই আসল সত্তার দেখা মেলে। একটা কথা আছে না, পাক যত ঘন হয় পদ্মফুল তত সুন্দর করে ফোটে। এর মানে হলো আমাদের জীবনের পাক, মানে আমাদের যত সীমাবদ্ধতা, কষ্ট, খারাপ অভিজ্ঞতা, সেগুলোই কিন্তু আমাদের বিকাশের জন্য সার হতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি আমাদের এই ব্যক্তিত্বটা নিজের হাতে আঁকা একটা ছবির মতোই হয়, তাহলে সেই ছবি আঁকাটা থামিয়ে দিলে কি হতে পারে? একবার ভেবে দেখুন তো।